পিউ এসে জিজ্ঞাসা করে গেল, কাকিমণি, তুমি বিকেলে কখন ফিরছ? তখন সবে প্রথম গ্রাস ভাত মুখে তুলেছি। আমার সিস্টেমটা একটু অদ্ভুত, আগে খাওয়া পরে চান। রান্না টান্না সেরে ছেলেকে স্কুলের ভাত দিয়ে, ছেলের বাবাকে অফিসের ভাত দিয়ে নিজে খেয়ে নিই। তারপর রান্নাঘর যাকে বলে হেঁসেল তুলে গুছিয়ে যেখানকার জিনিস সেখানে রেখে তারপর স্নানে ঢুকি। সপ্তাহে 2 দিন অর্থাৎ শনিবার রবিবার ছাড়া চুল ভেজাই না, যেমন বেনি তেমনি থাকে। ভালো করে মাথা ছাড়া স্নান, তারপর একেবারে তৈরি হয়ে বেরোই। স্বাস্থ্যসম্মত নয় জানি, কিন্তু এছাড়া আমার আর উপায় নেই। পিউকে বললুম, 5টার মধ্যে কেন? মা জিজ্ঞাসা করছিল। আচ্ছা, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, আমি তাহলে আসি কাকিমণি। পিউ এক ছুট্টে বেরিয়ে গেল। পিউ আমার প্রতিবেশী, 2-4টে বাড়ি পরেই থাকে। পিউয়ের বাবা মস্ত অ্যাডভোকেট, 4তলা বাড়ি, আধুনিক কেদার যৌথ পরিবার। পিউয়ের ঠাকুরদা ঠাকুমা বাবা মা থাকেন প্রথম 2তলায়। ওপরের দিকে কাকা কাকিমা 2জন, হাঁড়ি ভিন্ন, কিন্তু একই বাড়িতে বাস। বাবা মা থাকতেই পিউয়ের বাবা সব ব্যবস্থা করে দিয়েছেন, ফলে যৌথ পরিবারজনিত অশান্তি ওদের বাড়িতে খুব কম। বয়ং পিউ কাকা কাকিদের আদরই বেশি পায়। আসলে পিউ বলতে গেলে তাদের বাড়ির একমাত্র মেয়ে। ওর এক কাকা এখনও নিঃসন্তান, অন্য কাকা 2টো ছেলে। পিউয়ের নিজের দিদিও বেশ বড়, ওর থেকে 14-15 বছরের বড়। তার বিয়ে হয়ে গেছে অনেক দিন। তার মেয়ে তো বলতে গেলে পিউয়ের ভাবশিষ্য। কাজেই পিউ খুব আহ্লাদী। পিউয়ের ফ্রক, ড্রেস ইত্যাদি হয় ডজন হিসেবে। জন্মদিনের উপহারে একটা পুরো শোকেস ভরে গেছে। পুজোর সময় এত জামা পায় যে ইচ্ছে করলে ঘন্টায় ঘন্টায় বেশ বদল করতে পারে। মেয়েটাকে দেখতেও বেশ সুন্দর, ফর্সা, গোল গোল বাচ্চা বাচ্চা মুখ, আধুনিক ফ্যাশনে বয়কাট চুল, চোখ দুটো বড় বড়, ফোলা ফোলা ঠোঁট, দেখলেই ভালো লাগে। পিউ অজস্র কথা বলে, নেচে নেচে চলে। চলার মধ্যে একটা ভারী সুন্দর ছন্দ আছে, আধা খেলোয়াড়ি আধা নাচিয়ে। নাচ শেখে বলে নয়, মেয়েটা এমনিতেই ছন্দময়। অনেক সময় পিউ যখন রাস্তা দিয়ে চলে যায়, নাচে স্কুলে কি যোগা স্কুলে কি আঁকা স্কুলে, আমি জানালায় চোখ পেতে রাখি। পিউ একটা ছোট্ট ফড়িংয়ের মতো লাফ দিয়ে গর্ত পার হয়, আর একটা কাহারম কিংবা ঝাঁপতালের ছন্দে। আমার স্বামী তিলক বলে, কি ব্যাপার, তুমি এতক্ষণ ধরে জানলায় দাঁড়িয়ে কি দেখছো বলো তো? আমি ওর ইয়ারকে অগ্রাহ্য করে বলি, দেখবে এসো, পিউ কি সুন্দর যাচ্ছে না? তিলকবাবুর মুখ হাঁ হয়ে যায়। পিউ কি সুন্দর যাচ্ছে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তা কি আর করব, আমার সৌন্দর্য বড় ভালো লাগে। কথার সৌন্দর্য, চলার সৌন্দর্য। আমাদের বাড়ির কোণের জানলাটায় দাঁড়ালে ট্রাম রাস্তা দেখা যায়। আমি সময় করে ট্রামের ছন্দও দেখি। বাস, ট্রাম, গাড়ি যখন নিজস্ব ছন্দে চলে, আমি অবকাশ পেলেই দেখি। যা কিছু গতিময়, আনন্দময়, প্রাণময়, তাই আমার ভালো লাগে। পিউ অবশ্য একটু পাকা। অনুমান করা হয় ওর মা, কাকিমা, ঠাকুমা ওর সামনেই সব কথা বলে। তাই পিউ কিছুটা ঠাকুরমার মতো, কিছুটা মার মতো, কিছুটা ওর কাকিদের মতো কথা বলে। এমনকি ওর বাবা কাকা ঠাকুরদার মতো কথা শিখেছে। কিন্তু ও বোকা নয়, ওর এই পাকামিটাও একরকম নতুন স্বাদের ছেলে মানুষই। যেমন ও বাড়িতে ঢুকেই হয়তো বলবে, ও কাকিমণি গো, আজকে কি সর্বনাশ হয়েছে শোনো একবার। কিংবা বলবে, যার ভালো তার সব ভালো জানো কাকিমণি। আমাদের স্কুলের নতুন টিচার সংঘমিত্রাদি,
যেমন সুন্দর দেখতে তেমনি পড়ান, তেমনি গান করেন, তেমনি সুন্দর আচার ব্যবহার, কি নম্র। বিকেলে আমি বাড়ি ফেরার একটু পরেই পিউয়ের মা মিসেস সরকার এসে ঢুকলেন। মুখে পান জর্দায় ভর্তি। সেসব সামলাতে সামলাতে বললেন, আজ শুক্রবার, আজ ছাড়ছি না, কাল পরশু ছুটি। তরশুও হয়তো বিদ্যাসাগরের জন্য ছুটি হয়ে যেতে পারে। মৃত্যুর 100 বর্ষ পূর্ণ হলো না? আমি হেসে বললুম, ছাড়ছেন না কেন, আগে সেটা বলুন। সারা রাতের প্রোগ্রাম, 7খানা ক্যাসেট আসছে, পরপর চলবে। পান, সিগারেট, চা, কফি, স্ন্যাক্স সব আমার। আপনাদের খালি কোম্পানি দিতে হবে। কর্তা না যান, গিন্নিকে কিন্তু যেতেই হবে। ওরে বাবা, সারা দিন গাধার খাটুনি, খাতা দেখতে হয় পাহাড় প্রমাণ। প্রতিদিন যে কটা পয়সা রোজগার করি আমার মালিকরা তার প্রত্যেকটা উসুল করে নেন। রাত্রে বিছানায় পড়ি আর ঘুম সাগরে তলিয়ে যাই। কে, কি, কবে, কেন, কোথায়, কিচ্ছু খেয়াল থাকে না। যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে তুমি সবচেয়ে কি ভালোবাসো, আমি নির্দ্বিধায় বলবো ঘুম। কিন্তু অ্যাডভোকেট গিন্নি নতুন ভিসিপি কিনেছেন, টিভি একটা পাল্টে আরেকটা এনেছেন, তার রং নাকি চোখ জুড়িয়ে দেয়। প্রতিবেশীরাই যদি না দেখলো, মানে বাছা বাছা প্রতিবেশীরা অবশ্য, তবে তার আর দাম কোথায়। ওদের বাড়ি থেকে অষ্টপ্রহরী ভেসে আসে হরেক কিসিমের গান বাজনা, স্টিরিওর উদ্দাম। প্রথম প্রথম আমারও খুব ভালো লাগতো। আমার ছেলে চিকলু তো সেঁটে থাকতো আগে, বলতো, মা আমাদেরও একটা স্টিরিও কেনো না। চিকলুর বাবা বলতো, ভূতের ভয়ে চড়লেম গাছে, ভূত বলে তোরে পেলেম কাছে। দূরে দূরে থেকেই অস্থির হয়ে যাচ্ছি, এবার তুই ঘরের মধ্যে গানের বন্যা বইয়ে দে। আমি বলি, তুই স্কুল পেরিয়ে কলেজে ওঠ, দেব। চিকলুর মুখ কাঁচুমাচু হয়ে যায়। তা স্কুল পেরোতে এখনো অনেক দেরি। চিকলু মিউজিক সিস্টেমের বদলে দাবার বোর্ড পায়। খুব শৌখিন, খেলতে খেলতে বাপ ব্যাটার হুঁশ থাকে না। কিন্তু মিসেস সরকার ভিসিপি উদ্বোধন করবেন, না গেলে রাগ করবেন। মিসেস সরকারের আর কি, ধনী বাপের একমাত্র মেয়ে। শরৎচন্দ্রের ভাষায় 1 পুটলি টাকা নিয়ে শ্বশুর ঘরে এসেছেন। এখন তো বোধহয় বাবা মাও গত হয়েছেন। সবই ওর। জীবনে কোনোদিন কুটো ভেঙে 2খানা করতে হয়নি। উদ্বোধন বেশ জমজমাট হলো। ওদের বাড়ির সবাই তো আছে, কুটুম্বরাও এসেছেন। পিউয়ের দিদি, তার একরত্তি মেয়ে, শাশুড়ি পাড়ার কেউ কেউ, ওদের কাছে পিঠের আত্মীয় স্বজন। পিউয়ের কাকিমা সকলকে কফি আর ডালমুট পরিবেশন করল। কিন্তু আমার আবার এত লোকজন সহ্য হয় না, অস্বস্তি লাগতে থাকে। প্রথম ছবিটা দেখেই তো আমার চক্ষু চড়ক গাছ। পিউ পাশেই বসেছিল, দেখলুম মুগ্ধ নয়ন পেতে আছে কানগোছের অবস্থা। একবার আমার হাতটা টিপে বলল, কাকিমণি কি সুন্দর না? 2টোর পরে আমি আস্তে আস্তে উঠে এলুম। মিসেস সরকার একবার গাল কাত করে বললেন, এ কি চললেন যে? মৃদুস্বরে বললুম, বড্ড ঘুম পেয়েছে, আর থাকতে পাচ্ছি না। আমরা, মানে আমি এবং আমার স্বামী তিলক, একটু সেকেলে। সবকিছু আমরা চিকলুকে সঙ্গে নিয়ে দেখি না। সবকিছু চিকলু দেখুক শুনুক সেটাও চাই না। এ ব্যাপারে আমার স্বামীর, আমার এবং আমার নিকটজনদের সম্পূর্ণ ঐক্যমত আছে। সেহেতু আমাদের দেখাশোনাগুলো খানিকটা চিকলু স্ট্যান্ডার্ডের হয়ে গেছে। কিন্তু মিসেস সরকার করছেন কি?
এতগুলো এত বয়সের লোক জড়ো করে কি দেখাচ্ছেন? নিজের না হয় করবার কিছু নেই, তাই বলে আমাকে আবার আশ্বাস দিয়ে বললেন, যত রাত্রি হবে তত নাকি এ মার্কা সিনেমা দেখাবেন। ছি! এরপর আমি বিশেষ যাই না, কিন্তু প্রতি শনিবার পিউদের বাড়িতে ভিডিও ক্যাসেট চলতে থাকে। তার বাইরেও দেখি পিউয়ের মা গাড়ি নিয়ে মেয়েকে নিয়ে সিনেমা যাচ্ছেন। কোথায় যাচ্ছেন অঞ্জলিদি? দূর, আপনাকে বলবো কেন? অঞ্জলিদি ঠোঁট ফোলান, তারপর হেসে বলেন, ববি এসেছে, দেখে আসি। আমি আশ্চর্য হয়ে বলি, এই তো সেদিন বাড়িতে বসে দেখলেন। হলে বড় পর্দায় দেখার মজাই আলাদা, সে আপনি বুঝবেন না। পিউ কানে রিং দুলিয়ে বলে, হ্যাঁ কাকিমণি, মা ববি কোথাও এলে দেখতে যাবেই, যত দূরেই হোক, যেখানেই হোক, যত অখাদ্য হলেই হোক। মিসেস সরকার ধরা পড়া মুখে হেসে ফেলে বললেন, এই কিশোর প্রেমের সিনেমাগুলো আমার দুর্দান্ত লাগে জানেন, একটাও বাদ দিই না। ববি জুলি এক দুজে কে লিয়ে চাঁদনি, কায়ামত সে কায়ামত তক সব। পিউ বলল, ববি মা কতবার দেখেছে জানো কাকিমণি? 36 বার না মা? আর কিউএসকিউ তো 15 বার। প্রত্যেকবার 4টে করে রুমাল ভিজিয়ে ছাড়বে, জানো কাকিমণি? হ্যাঁ, তোকে বলেছে। তারপর গাড়িখানা হুশ করে চলে যায়। মায়ের এই অত্যধিক সিনেমা প্রীতির জন্যে প্রায় পিউয়ের নাচের ক্লাস, যোগব্যায়ামের ক্লাস কামাই হয়ে যায়। অথচ মেয়েটার সত্যিই ক্ষমতা আছে। যোগনিদ্রা, উত্থিত পদ্মাসন, আকর্ণ ধনুরাসন, সব এত শক্ত শক্ত আসন এত সুন্দর করে করে যে দেখতে ইচ্ছে করে। আর নাচ তো স্বাভাবিক অঙ্গ। সরকার বাড়ির প্রধান ব্যক্তি মনে হয় মিসেস সরকার। তাকে কেন্দ্র করেই সংসারখানা ঘুরে। তার সিনেমা দেখার ইচ্ছা হলে একলা একলা যেতে পারেন না, পিউকে তার সঙ্গী করে। পিউ নিজেও অবশ্য কম যায় না। তার স্কুল, তার যোগ স্কুল, তার নাচ স্কুল মিলিয়ে অনেক বন্ধুবান্ধব। তাদের জুটিয়ে নিয়ে ও প্রায় দেখি সিনেমা দেখতে বা অন্য কোনো হুজুগে চলেছে। পিউয়ের প্রায় সর্বক্ষণের সঙ্গী গৌতম আর টুডলুল। প্রথমটা যোগ স্কুলের, দ্বিতীয়টা পড়া স্কুলের। এছাড়া অন্যরা থাকে, কিন্তু ও দুজন ওর যেন অবিচ্ছেদ্য অঙ্গ। দুজনেই পিউয়ের থেকে বয়সে বড়, কিন্তু ভীষণ বন্ধু। একদিন হাসতে হাসতে গল্পচ্ছলে মিসেস সরকারকে বলেছিলুম, আচ্ছা মিসেস সরকার, ছেলে মেয়েদের সামনে, এমনকি পুঁচকে বা বড় লোকেদের সামনে এসব ফিল্ম দেখতে আপনার অস্বস্তি লাগে না? মিসেস সরকার মুখ টিপে হেসে বলেছিলেন, কি ভাবেন কি ওদের? আমাদের চেয়ে ওস্তাদ ওরা, বুঝলেন? পিউকে নিয়ে এত ফিল্ম আপনি না দেখতেই পারেন মিসেস সরকার, ওর পড়াশোনায় ক্ষতি হয়। আহা হা হা, ও যেন নিজে দেখতে যায় না, রাজ্যের বন্ধু বান্ধব জুটিয়ে দিন রাত দেখছে, আর আমার সঙ্গে গেলেই দোষ। পিউয়ের মাথা লিপস্টিক মাখা ঠোঁট দুখানা অভ্যেস মতো ফোলান। আমিও সুযোগ পেয়ে যাই। আচ্ছা অঞ্জলিদি, এই যে ও এত বন্ধু বান্ধবদের সঙ্গে মেশে, এখানে সেখানে নিজের ইচ্ছে মতো যাচ্ছে, এতে আপনার কখনো ভয় হয় না? আপনি এগুলো হতে দেন কেন? একটু রেস্ট্রিকশন। মুখের কথা কেড়ে নিয়ে উনি বলেন, কোথায় আছেন মিসেস মিত্র? মানে কোন যুগে? আমি কিচ্ছু বলি না। উনি আবার বলেন, আপনি বোধহয় গত শতাব্দীতে পড়ে আছেন ভাই, কিছু মনে করবেন না। এখন ফ্রি মিক্সিং এর যুগ, তাছাড়া ওদের স্বাধীনতা দিতে হবে। স্বাধীনতা না দিয়ে ঘরের কোণে পুতু পুতু করে রেখে দাবা খেলে আর ট্যাঁকে করে মিউজিয়াম টিউজিয়াম দেখিয়ে ছেলে মানুষ করবেন ভেবেছেন? পিউয়ের বাবা কি বলে জানেন? মেয়ে যা চায় তাই দাও, ভগবানের ইচ্ছে অভাব তো কিছু নেই।
আসলে কি জানেন তো, অঙ্ক ইংরেজি দিদিমণিরা একটু কড়া হয়। বলেই হেসে ফেললেন মিসেস সরকার। এটা আমার কথার জবাব হলো? আমাকে বেশ করে ঠোকা হলো। আমি ছেলে মানুষ করতে পারবো না, এই মর্মে সতর্কীকরণ করা হলো। নিজেদের ঐশ্বর্য আধুনিকতার ফিরিস্তি হলো। কাজেই শেষ পর্যন্ত মিসেস সরকার আপাত মস্তক সন্তুষ্ট হয়েই বিদায় নিলেন। মমতা, আসক্তি এসব ভালো জিনিস নয়, বিশেষত যে আমার ধরাছোঁয়ার বাইরে, তার উপর। আমি যে পিউয়ের ছন্দকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি। তিলককে দেখো না, কি সুন্দর নিজের ঘরে জানলার ধারে বসে এক মনে সিগারেট টেনে যাচ্ছে। নিজের ছেলেটি আর বউটি ছাড়া বিশ্ব সংসারে কিচ্ছু চেনে না। কে রে? পিউ? কে পিউ? ও, পিউ। তাই বল, শাড়ি পরে তোকে চেনাই যাচ্ছে না। এই হলো তিলক, সরকারি অফিসের অফসর। কে রে, পিউ এলি নাকি? বাহ বাহ, কি সুন্দর শাড়ি পরেছিস। রোজ রোজ তা বলে পরবি না, তুই যেমন ছোট্ট আছিস ছোট্ট থাক। বা রে কাকিমণি, আমি চিরকালই বুঝি ছোট্ট থাকবো? জানো, আমার 16 বছর বয়স হলো। তাই বুঝি? 16? বলিস কি, এই যে বুড়ি দিদিমা হয়ে গেলি। এই হলো তিলকের বউ, মানে আমি, মানে অঙ্ক ইংরেজির দিদিমণি। আমি আসক্ত, আমার মমত্ববোধ এসেছে পিউয়ের সম্পর্কে। তাই আমার মাথার ভেতরে কে বসে বসে সাইরেন বাজায়। আমি চকিতে শুনি, ওই পিউ যাচ্ছে, সঙ্গে টুলটুল, সঙ্গে গৌতম। বাদল শেষের এক অপরাহ্ন বেলায় পিউয়ের মা মিসেস অঞ্জলি সরকার এসে আমার বসার ঘরের চৌকিতে ঝাঁপিয়ে পড়লেন। গল গল করে ঘাম বেরোচ্ছে, পাউডার ফুটে উঠেছে, চোখে আতঙ্ক। আমি বললুম, কি হলো, কি হয়েছে, একটু শরবত করে আনি? শরবত টরবত থাক মিসেস মিত্র, সর্বনাশ হয়েছে, আপনি ভরসা। বিপদে শ্রী মধুসূদন শরণ জানি, কিন্তু আমি কিভাবে মিসেস সরকারের বিপদ হরণ করতে পারি বুঝতে পারলুম না। পিওর ছোট কাকিমাকে কি বলেছে জানেন? কি? ও নাকি গৌতমকে ভালোবাসে, ও ভালোবাসে, বিয়ে করবে। উফ বাবারি! আমি বললুম, ছেলে মানুষ বলেছে, বলতে দিন না। না না, ও বলছে ও ছেলে মানুষ নয়, ওর সঙ্গে গৌতমের এক্ষুনি বিয়ে দিতে হবে। সে কি, ওর তো এখনো 18 হয়নি। আরে, সে তো ওর দিদিরও 15 বছরে বিয়ে দিয়েছিল ওর বাবা। ও বলছে এসব আইনে আছে, থাক, ওর সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব গৌতমের বিয়ে দিতে হবে। নমিতা, আমি 18 কেন, 16তেও বিয়ে দিতে রাজি। সে আমাদের দেখে শুনে পছন্দ হলে তবে তো দেব। তাই বলে গৌতম? গৌতম ছেলেটি পিউদের যোগ স্কুলের বন্ধু, ওর চেয়ে বড়, 20-21 বয়স হবে। কি পড়াশোনা করে জানি না, চাকরি বাকরি স্তরে এখনো ওঠেনি যদ্দূর জানি। খুব সুদেহী, যোগব্যায়াম যারা করে তারা জামা কাপড় না খুললে দেখা যায় না তারা কত সুন্দর। আমি একবার টিভিতে গৌতমকে দেখেছিলুম, অল বেঙ্গল যোগকুমার হয়েছিল, কিছু যোগাসন করে দেখিয়েছিল। ভিক্টি স্ট্যান্ডের ওপর যখন দাঁড়িয়েছিল তখন মনে হচ্ছিল কোনো গ্রিক ভাস্কর্য যেন প্রাণ পেয়েছে।
মিসেস সরকার বললেন, কিছু তো বলুন মিসেস মিত্র, কিছু বলুন। অসতর্ক মুহূর্ত উনি আমাকে নাম ধরে ডেকে ফেলেছিলেন এবং তুমি বলে ফেলেছিলেন। এখন আবার ফর্মালিটির খোলসে ঢুকে পড়েছেন। বললুম, গৌতম কি বলছে? ওর বাড়ির লোক? গৌতম কি বলছে? ওর বাড়ির লোক কি বলছে, কি বলতে পারে? এসব অবান্তর কথা আমরা ভাবছি না। গৌতম তো রাস্তার ছেলে, ওর বাবা কি করে জানি না, ছোটখাটো কিছু করে বোধহয়। আমাদের কত বড় বংশ বলুন, এসব কথা চিন্তা করা যায়? না, আসলে আমি জানতে চাইছিলাম, গৌতমকে পিউকে বিয়ে করতে এতটাই আগ্রহী? ওর বাড়ির লোক ব্যাপারটা কিভাবে নিচ্ছে সেটাই। ওই ছোড়াই তো যোগের নাম করে ছেলে মানুষ মেয়েটাকে ভুলিয়েছে। ওরই তো দোষ। কি সব কম্পিউটারে শেখে ঠেকে, এক করার মুরদ নেই। শিবুবাবুদের একতলায় ভাড়া থাকে, ওই তো যত নষ্টের গোড়া। গৌতমকে আমি যতবার দেখেছি আমার ওকে খুব ভদ্র, সরল এবং সহজ বলে মনে হয়েছে। মিসেস সরকার বললেন, পিউকে আপনার কাছে পাঠিয়ে দেব, খুব কাকিমণি কাকিমণি করে। আপনি ওকে একটু বুঝিয়ে বলুন মিসেস মিত্র, প্লিজ। মিসেস সরকার চলে গেলেন। পিউ এলো শনিবার দুপুরবেলা। আমি চুলে শ্যাম্পু করে পাখার তলায় শুকোচ্ছিলুম। বেল বাজল। খুলে দেখি পিউ, সবুজ রঙের একটা চুড়িদার পরা পিউ। কিন্তু পিউয়ের মুখে হাসি নেই, চোখ দুটো ভারাক্রান্ত, মুখে একটা বিস্ময়ের ভাব। বললুম, পিউ আয়। পিউ ঢুকতে ঢুকতে বলল, মা তোমাকে সব বলেছে না কাকিমণি? হ্যাঁ। তুমিও কি আমাকে মারবে, বকবে? কি বলছিস পিউ তুই? পিউ তার কামিজটা তুলে পিঠটা দেখালো। একটা কালছিটে দাগ মেরুদণ্ড বরাবর, কোমরের ওপরের খানিকটা অংশ ফুলে উঠেছে। আমি শিউরে বললাম, এ কি? কাকিমা জুতো দিয়ে পিটিয়েছে, আমি নাকি বংশের মুখে চুনকালি মাখিয়েছি, আর মা মুখে কিছু বলেনি, স্টিলের জল শুদ্ধ ঘটি চুড়ে মেরেছে। আমি তাড়াতাড়ি ওকে ঘরে নিয়ে গিয়ে ওষুধ বার করছি। পিউ বলল, কাকিমণি ওষুধ দিয়ে আমার মনের কালসিটে সারাতে পারবে? আমার মনের ইনফ্ল্যামেশন, ব্যথা কমাতে পারবে? পিউ বরাবরই পাকা পাকা কথা বলে। আজ আমি অবাক হয়ে গেলাম, শুধু কথা নয়, ওর কথার ধরনে। পিউ বলল, কাকিমণি আসলে ওষুধ দিয়ে তুমি তোমার মনের ঘাটা সারাতে চাইছ, আমার মনটা নিয়ে তোমার মাথা ব্যথা নেই। পিউ কি বলছিস? ভালো করে বল, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কাকিমণি সবাই আমাকে ভালোবেসেছে, এই ধারণাটাকে ভালোবেসে। ওষুধ দিলে ভালোবাসার সেই ধারণাটা তোমাদের শান্ত হবে। নিজেকে তোমরা বোঝাবে পিউয়ের পিঠে ব্যথা করেছিল, আমি ওষুধ দিয়ে দিয়েছি, আমি তো আমার কর্তব্য করেছি। আচ্ছা কাকিমণি, মা কেন গৌতমের সঙ্গে আমার বিয়ে দিতে চাইছে না? পিউ আমার মুখের দিকে বড় বড় চোখ মেলে তাকালো, চোখে না বোঝার বিপুল বিস্ময়। কেন বলো তো?
আমি ভেবেছিলাম মাই আগে অ্যাপ্রুভ করবে, কাকিমারা, ঠাকুমা, তারপরে সবশেষে বাবা আর দাদু। তুই এমন কেন ভেবেছিলি পিউ? মানুষের আবভাব, পছন্দ অপছন্দ দেখে একটা ধারণা হয় না? এতদিন ধরে আমার বাড়ির লোকজনদের আমি একটুও বুঝতে পারিনি। এটা কি করে হয় কাকিমণি? আমি এতদিন ওদের সঙ্গে থাকছি, অথচ ওদের কি বুঝতে পারলাম না? ছোট কাকিমা নিজের মেয়ে নেই বলে অর্ধেক গহনা আমাকে দিয়ে দিয়েছে। যে ছোট কাকিমা আমার এতটুকু জ্বর হলে সারাক্ষণ জলপটি নিয়ে পাশে বসে থাকতো, সেই ছোট কাকিমা আমাকে জুতো ছুঁড়ে মারল। আমি কি বলবো? আমি কি করে বলবো? অথচ আমাকে বলতেই হবে, নইলে আমার চোখের সামনে এই সুন্দর ফুলটা শুকিয়ে যাবে। বললুম, পিউ, মানুষ অনেক সময় ভালোবেসেও মারে, শাসন করে, উল্টো আচরণ করে। তার মানে তো এই নয় তোর মা, তোর কাকিমা তোকে ভালোবাসে না। জুতোতে অনেক সময় কাঁটা থাকে, ফুটলে শিওর ধনুষ টঙ্কার। কাকি তো একবার দেখলও না আমার পিঠে কাঁটা ফুটেছে কিনা। কাকি শাসন করছে বলে মা তো তেড়ে এলো না, মা শাসন করছে বলে কাকিও তো তেড়ে এলো না। কাকিমণি, ওরা কি তাহলে অন্য কোনো পিউকে ভালোবাসতো এতদিন, যাকে আমি চিনি না? আমি বললুম, পিউ, তুই গৌতমকে বিয়ে করতে চাইছিস, বেশ তো, তোর বয়সটা হোক, গৌতম পাশটাস দিক, চাকরি বাকরি করুক, তারপর বিয়ে করবি। তাড়াহুড়ো করছিস কেন? কিন্তু পিউ বড় অদ্ভুত কথা বলল। কাকিমণি, আমার মায়ের মানে আমার দাদুর লাখ টাকার সম্পত্তি, সমস্ত আমাদের দু বোনের নামে। এ আমি ছোট্ট থেকে শুনে আসছি। আজকালকার যা দিন, তাতে গৌতমের মতো সাধারণ ছেলে দাঁড়ানো বলতে গেলে সম্ভবই নয়। আমাদের তো অনেক টাকা আছে, গৌতমের খাটবার শক্তি আছে, ইচ্ছে আছে। ওই টাকাটা দিয়ে একটা কম্পিউটার সেন্টার খোলা যায় না? তাহলে তো গৌতম দাঁড়িয়ে যাবে, আমাদেরও কোনো অভাব থাকবে না। ব্যাপারটা যত তাড়াতাড়ি হয় ততই তো ভালো। মনে মনে বললুম, সর্বনাশ। মুখে বললুম, আইডিয়াটা কার? গৌতমের? ও শো করে করে এখন টাকা জমাচ্ছে, তবে ও আমার টাকার কথা জানে না, আমি কিচ্ছু বলিনি, একেবারে অবাক করে দেব। স্বস্তির নিঃশ্বাস ফেললুম একটা। পিউ বলল, কাকিমণি, সবাই কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বিয়ে করতে হবে কেন? গৌতমকে আমি প্রাণের চাইতেও ভালোবাসি। গৌতম আমাকে প্রাণের চেয়েও ভালোবাসে। বলতে বলতে ততক্ষণে পিউ কেঁদে ফেলল। তারপর বলল, কাকিমণি, তুমি মাদের একটু বোঝাও, গৌতমকে ছাড়া আমি বাঁচব না। পিউ, পিউয়ের মা দুজনেই আমাকে বলে গেল অপর পক্ষকে বোঝাতে। ওদের বাড়ি আমি পারতপক্ষে যাই না, গেলুম। মিসেস সরকার বললেন, বুঝিয়েছেন মিসেস মিত্র? বললুম, 18 বছর পর্যন্ত অপেক্ষা করতে ও বোধহয় রাজি হয়ে যাবে, তবে বিয়েও গৌতমকেই করবে। আর মিসেস সরকার, ছেলেটা তো ভালোই।
বয়সও খুব অল্প। এখন থেকে তো বলা যায় না ভবিষ্যতে কে কিভাবে দাঁড়াবে। অত সুন্দর স্বাস্থ্য, সুন্দর চেহারা, খাটিয়ে বুদ্ধিমান, মানুষ হিসেবে ভালো। বাকিটুকু তো ওকে আপনারা একটু গড়ে পিটে নিতে পারেন। পিউয়ের যখন এত ইচ্ছে। কি বললেন? প্রায় বাঘিনীর মতো গর্জন করে উঠলেন মিসেস সরকার। আপনাকে কেউ গৌতমের হয়ে সালিশি করতে এখানে ডাকিনি মিসেস মিত্র। আপনি আর বংশমর্যাদার কি বুঝবেন? আপনাকে কিছু বলার আগে আমার বোঝা উচিত ছিল। আস্তে আস্তে পিউয়ের বাড়ি থেকে বেরিয়ে এসেছি। সত্যি কি ভুল? আমি নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়ে। আমি, আমার মা, আমার বোন, আমার বাড়ির সবাই চাকরি করতুম, পড়াশোনা করতুম। আমার মা আমার সঙ্গে স্কুল ফাইনাল, বিএ, এমএ পাশ করেছেন। এখনও তিনি একটা স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস। আমার ছোট বোন বেসরকারি ফার্মে স্টেনোটাইপিস্টের কাজ করে। আমি স্কুলে পড়াই। আমার শ্বশুরবাড়িও এমনি। কারোর কোসমিনকালেও জমি জমা উত্তরাধিকার সূত্রে পাওয়া টাকা কড়ি ছিল না। যে যেমন পেয়েছে লেখাপড়া করেছে, কোনো না কোনো ভদ্র চাকরিতে ঢুকে গেছে। আমার মনে হয় বংশমর্যাদা তখনই হয় যখন অন্যের জমানো টাকা পয়সা খরচ করার অধিকার বর্তায়। আমি আর পিউয়ের বাড়ি যাইনি, কিন্তু আমি মহা ভুল করেছিলাম। পিউ ঠিকই বলেছিল, আমরা আসলে ওকে ভালোবাসি না। ভালোবাসি এই অহংকারটা করতে ভালোবাসি। নইলে টুলটুল একদিন আতঙ্কিত মুখে আমার কাছে এসে বলল, নমিতাদি, পিউকে ওরা ঘরে বন্দি করে রেখেছে, বেরোতে দেয় না, ও খাচ্ছে না। ওর বাবা বলেছে তেমন অবস্থা হলে স্যালাইন দেয়া হবে। একদিন স্বয়ং গৌতম এলো, কাতর গলায় বলল, নমিতাদি, আপনি পিউকে বাঁচান। আমি কথা দিচ্ছি, আমি চলে যাব, অনেক দূরে চলে যাব। ওর বাবা, ওর কাকারা ওর ওপর অকথ্য অত্যাচার করছে। চুলের মুঠি ধরে মেঝে ফেলে বুড় দিয়ে। গৌতম কেঁদে ফেলল। আমি কোনো রকমের চোখের জল চেপে কঠোর গলায় বললাম, গৌতম, তোমার তো 20-21 বছর বয়স হয়েছে, কিছু বোঝো। বড় লোকের মেয়ের সঙ্গে প্রেম করার সময় এসব কথা তোমার মনে ছিল না? গৌতম ধরা গলায় নিচু মুখে বলল, বিশ্বাস করুন নমিতাদি, আমি কিভাবে ইনভলভ হয়ে গেলুম আমি নিজেই জানি না। অনেকবার নিজেকে সরিয়ে নেবার চেষ্টা করেছি, পারিনি। কিন্তু পরিস্থিতি যে এরকম হতে পারে, ওরা যে পিউকে এরকম ভাবে মারবেন, এত অত্যাচার করবেন, আমি স্বপ্নেও ভাবিনি। ওরা এত লিবারাল, মেলামেশা করা, ছবি টবি দেখা, কোনো ব্যাপারেই তো ওদের কনজারভেটিভ বলে মনে হয়নি। তাছাড়া পিউকে ওরা এত ভালোবাসেন। ওই একটা কথায় এসে সব ঠেকে যাচ্ছে। ভালোবাসা। ভালোবাসাটা আসলে কি? আমি তিলককে বললুম, অনুরোধ করলুম, চলো আমরা দুজনে মিলে যাই, তাহলে হয়তো একটু ওজন দেবে ওরা। তিলক বলল, খেপেছ? অযাচিত উপদেশ দিতে মহাজনরা বারণ করে গেছেন, জানো না? পরের ব্যাপারে নাক গলানো তোমার একটা ভয়ঙ্কর বিপজ্জনক অভ্যেস। ওটা বন্ধ করো। ওরা শুধু অপমান করে পথ দেখিয়ে দেবে। পানু সরকারকে আমি ভালো করে চিনি। আমার বুকের মধ্যেটা ফাটতে লাগলো। আমি মাথা কুটতে লাগলাম। কিন্তু আমার অহংকার, আমার স্বামী, তার মহাজন বাক্য,
আমায় যেতে দিল না। অনেক রাত্রে যেন শুনলুম পিউ ডাকছে, কাকিমণি, কাকিমণি, দরজা খোলো, সর্বাঙ্গে কালশিটে পড়া। সর্বাঙ্গে কালশিটে পড়া আলু থালু পিউ মুখটা এমন ফুলেছে যে চেনা যাচ্ছে না। ছুটে গিয়ে দরজা খুলে বুকের মধ্যে টেনে নিল। আয় পিউ, আয় মা, আমি তোর সব ব্যথা সারিয়ে দেব। তারপরেই ঘুম ভেঙে গেল। তিলক আমাকে ঝাঁকাচ্ছে। ঘুমিয়ে ঘুমিয়ে বাচ্চার মতো কাঁদছো কেন? হয়েছে কি? তখনও ঘুমের ঘোর কাটেনি। কি করে তিলককে বোঝাই? মানুষের বয়স বাড়ে, তার অনুভূতির বয়স সবসময় বাড়ে না। ফুঁপিয়ে ফুঁপিয়ে ঘুমোতে লাগলুম। ভোর রাতে সত্যিকার দরজার ঠেলাঠেলিতে সবারকার ঘুম ভেঙে গেল। আমার বাড়ি, তার পাশের বাড়ি, তার পাশের বাড়ি, গোটা পাড়া। গোটা পাড়া ভেঙে পড়েছে ৩৯ নম্বরের দরজায়। পিউ জ্বলছে। সে বন্ধ ছিল। দফায় দফায় তার প্রিয়জনেরা 3rd ডিগ্রি প্রয়োগ করেছে। কিল, চড়, লাথি, চোরের ঠ্যাঙানি বাড়ির একমাত্র প্রিয়তমা মেয়ের প্রতি। যতক্ষণ না তার নরম শরীরে মনে কালশিটের দাগ পড়ে যায়, যতক্ষণ না থেঁতলে যায় তার এতদিনের আদরের গড়া জীবন্ত মনটা, যতক্ষণ না সে মৃত্যু ছাড়া আর কিছুতে পরিত্রাণ দেখতে পায়। সে কখনো কখনো বাথরুমে যাবার জন্য ছাড়া পেত। তখন কেরোসিন জোগাড় করে রেখেছে। কেউ জানে না, হয়তো তেমন করে জানবার চেষ্টাও করেনি। তারপর পরিত্রাণ নেই দেখতে পেয়ে বুঝতে পেরে পিউ এখন জ্বলে যাচ্ছে। দরজা বন্ধ। জানালা দিয়ে ঘরের ভেতরে লগলকে শিখা দেখা যাচ্ছে, কিন্তু কোনো আওয়াজ নয়। দরজা জানলা ভেঙে যখন ভেতরে পৌঁছানো গেল, তখন দমকলের ঘণ্টার আওয়াজ শোনা গেল। পিউ একটা শুকনো কালো কাঠকয়লার লম্বাটে টুকরোর মতো হয়ে গেছে। পিউয়ের মা কাকিমা অজ্ঞান হয়ে গেছে আতঙ্কে। পিউয়ের বাবা কাকারা ছোটাছুটি করছে। ছেলেগুলোকে পাশের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এমন সময় শুনতে পেলুম গৌতম জ্বলছে। বাহ, কি সুন্দর পরিসমাপ্তি! দ্য এন্ড।